এক মহিলা মাঝরাতে হঠাৎ ভয় পেয়ে চিৎকার করে উঠে বলল, এ- এ কি এ কি এত আগুন কিভাবে লাগলো? কি সর্বনাশ! মহিলাটি বিছানা থেকে নেমে ছুটে গেল দরজার দিকে। দরজা বন্ধ দেখে মহিলাটি ভয়ে আর্তনাদ করে বলে, খোলো, খোলো, কেউ দরজা খোলো, খোলো, বাইরে কেউ আছো? কেউ কি শুনতে পাচ্ছ? দয়া করে দরজাটা খোলো, খোলো দরজাটা। এই বলতে বলতেই হঠাৎ এক আগুনের স্ফুলিঙ্গ উড়ে এসে পড়ে শাড়ির আঁচলে তার। মহিলাটির শাড়ির আঁচলে আগুন লেগে যায়। মহিলাটি নিজের শাড়িটা তাড়াতাড়ি খুলে দূরে ছুঁড়ে ফেলতেই শাড়িটা গিয়ে পড়ে ঘরে রাখা আলনার উপর। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে ঘরের এক পাশ। ঘরের মধ্যে আগুন আর ধোয়ার জন্য তার শ্বাস ক্রমশ রুদ্ধ হয়ে আসে। তাও মহিলাটি নিজের সর্বশক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা করে দরজা খোলার, আর অনবরত কাঁদতে কাঁদতে বলতে থাকে, দরজা, দরজা খোলো। আমার 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 মেয়েটাকে অন্তত অন্তত কে বাঁচাও। ওই 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 ছোট বাচ্চাটা যে যে মারা যাবে। ওই বাচ্চাটা যে মারা যাবে। খোলো, খোলো দরজাটা, খোলো। দূর থেকে ভেসে আসছে কীর্তনের আওয়াজ, সাথে এক ভয়াবহ চিৎকার ভেসে আসে ওই জ্বলন্ত ঘরটি থেকে। শেষবারের মতো মহিলাটি একবার জোরে চিৎকার করে ওঠে। তারপর আস্তে আস্তে সব শান্ত হয়ে যায়। আপনার সন্তানকে যদি কোনো অলৌকিক শক্তি অপহরণ করে নিয়ে যায়, তবে আপনার মনের অবস্থা কিরকম হবে? ভালোবাসার সপ্তাহে আপনারা শুনুন পুত্র ও মায়ের এক অমোঘ ভালোবাসার কাহিনী, সুচন্দ্রা কর রচিত শিমুলগড়ের বাগান বাড়ি। আমি অয়ন, কিশলয় ছোটবেলার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তবে শুরু করছি ভালোবাসার সপ্তাহে মা ও পুত্রের এক ভালোবাসার আখ্যান। গাড়ির জানলার কাঁচ নামিয়ে দিলীপ রাস্তার উপর এক চায়ের দোকানে বসে থাকা কিছু মানুষের উদ্দেশ্যে বলে, আচ্ছা দাদা, এই শিমুলগড় গ্রামটা আর কতটা দূর হবে? দোকানে বসে থাকা ব্যক্তি বলে, এই তো রাস্তা বরাবর সোজা চলে যান, মিনিট 20-30 পর রাস্তার ধারে এক প্রকাণ্ড বট গাছ পাবেন। ওই গাছে গা ঘেঁষে যে কাঁচা রাস্তা গেছে, ওইটাই গ্রামের ভেতরে যাওয়ার রাস্তা। তবে রাস্তার বিশেষ ভালো নয়, আপনি সাবধানে গাড়ি চালিয়ে যাবেন দাদা। আচ্ছা দাদা, ধন্যবাদ। দোকানে বসে থাকা লোকটিকে ধন্যবাদ জানিয়ে দিলীপ একবার তার হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখে। তখন সময় হয়েছে ভোর 6:35। দিলীপ মনে মনে একবার হিসেব করে দেখে নেয় বেলা 10টা পর্যন্ত সময়ের মধ্যে তাকে কি কি কাজ করতে হবে। গাড়ি স্টার্ট করতে করতে দিলীপ একবার গাড়ির মধ্যে লাগানো আয়নাটা একটু ঠিক করে তাতে পিছনের সিটে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা তার জীবনের বিশেষ নারী এবং খুব প্রিয় মানুষটির দিকে তাকিয়ে দেখে আবার গাড়ি চালাতে শুরু করে। চায়ের দোকানের লোকটির কথা অনুযায়ী ঠিক
মিনিট 20 পর দিলীপ দেখতে পায় রাস্তার ধারে থাকা বটগাছটা। দিলীপ মনে মনে ওই লোকটির সময় গণনার কথা ভেবে নিজের মনেই প্রশংসা করে ওঠে। গাড়ি ঢালাই করা রাস্তা ছেড়ে এবড়ো খেবড়ো পথে নামতেই গাড়ির পিছনের সিটে শুয়ে থাকা সেই নারী ঘুম ঝরানো কণ্ঠে বলে ওঠে, এই এই আমরা কি এসে গেছি গো? দিলীপ তার স্ত্রী দীপার এমন ঘুম ঝরানো কণ্ঠস্বর শুনতে ভীষণ পছন্দ করে। দীপার কথা শুনে দিলীপ বলে, ও তুমি উঠে পড়েছো দীপা? হ্যাঁ, আমরা গ্রামের পথেই এগোচ্ছি। দিলীপের কথা শেষ হতেই দীপা উঠে বসে এবং একটা বড় হাই তুলে আলমোড়া ভাঙতে ভাঙতে দিলীপকে বলে, হ্যাঁ, আর কি করব, যা রাস্তার অবস্থা তাতে ঘুমিয়ে থাকা অসম্ভব, বুঝলেন স্বামী মহারাজ? দীপা প্রথম থেকেই দিলীপকে ভালোবেসে স্বামী মহারাজ বলে ডাকে। আর এই ডাক শুনলেই দিলীপের আপনা থেকেই হাসি বেরিয়ে আসে মুখ থেকে। ম্যাডাম দীপান্বিতা, আপনার জন্য কি তাহলে গ্রামের লোক রাস্তায় ফুল বিছিয়ে রাখবে সেটা আশা করেছিলেন? দিলীপের কথার খোঁচা বুঝে দীপা একবার শব্দ করে মুখ বেঁকিয়ে বলে, সকাল সকাল আজে বাজে কথা বলো না তো, তাড়াতাড়ি গাড়ি চালাও। দীপার মেজাজ চটে যাচ্ছে দেখে দিলীপ গাড়ির আয়নার মধ্যে দীপার চোখে চোখ রেখে বলে, জো হুকুম ম্যাডাম। পৌষ মাস, ভোরের আবহাওয়ায় ঠান্ডা ভালোই লাগছে দীপার। সে তার গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে বাইরের গ্রামের দৃশ্য উপভোগ করতে থাকে। সে আগে কখনো গ্রাম দেখেনি, তাই ছোট বাচ্চার মতোই নতুন কিছু দেখার উৎসাহে থেকে থেকে দিলীপকে এটা ওটা দেখার কথা বলতে থাকে। দিলীপ অনেকদিন পর তার স্ত্রীকে এত আনন্দে দেখে নিজেও খুব খুশি হলো আর শান্তিও পেল বটে। দিলীপ আর দীপান্বিতা দুজনই সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে। কলেজ থেকেই তাদের প্রেম। দুই বাড়িতে তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় বাড়ির অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় তারা। দুই বাড়ির কেউ রাজি না থাকায় তারা মেনে নেয়নি দিলীপ আর দীপান্বিতার বিয়েটা। ফলে ওরা দুজন আলাদা বাড়িতে ভাড়া থাকতে শুরু করে। প্রথমে তারা দুজনই কাজ করত, তারপর বছর চারেক এমন ভাবেই কাটার পর দিলীপ আর দীপা জানতে পারে দীপা অন্তঃসত্ত্বা। এই খবরে তাদের জীবনে যেন এক নতুন খুশির ঢেউ খেলে যায়। দীপা আর দিলীপ ভাবে এবার হয়তো সবাই তাদের মেনে নেবে। এই আশা নিয়েই মাস তিনেক পর দীপা আর দিলীপ যায় দিলীপের বাড়িতে। সেখানে দিলীপ আর দীপার সাথে অনেক দুর্ব্যবহার করে দিলীপের বাড়ির লোক। এমনকি দিলীপের মা দীপাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। দীপার শরীরের ভার সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় আর ঘটে যায় এক অপ্রত্যাশিত দুর্ঘটনা। দীপার গর্ভপাত হয়ে যায়। এই খবর পেয়েও দীপার বাড়ি থেকে কেউ আসে না তাকে দেখতে। আর এই ঘটনার পর থেকে দিলীপও আর তার বাড়ির কারোর সাথে সম্পর্ক রাখে না। দীপা মানসিকভাবে খুব ভেঙে পড়ে। দিন 10 হাসপাতালে থাকার পর দীপা আর দিলীপ তাদের ভাড়া বাড়িতে ফিরে আসে। শারীরিক দুর্বলতায় আর মানসিক অবস্থা দেখে দিলীপ দীপার হাত দুটো চেপে ধরে বলে, দীপা তুমি এখন কিছুদিন বিশ্রাম নাও, নিজের খেয়াল রাখো। এখন আর তোমাকে কোনো কাজ করতে বাইরে যেতে হবে না। ভগবানের কৃপায় আমি যা রোজগার করি তাতে আমাদের সংসার ভালোভাবেই চলে যাবে। তুমি এখন শুধু নিজের খেয়াল নাও, কেমন? এই বলে দিলীপ দীপার কপালে পরম স্নেহে চুম্বন দিয়ে দীপাকে জড়িয়ে ধরে। দীপা কোনো কথা না বলে দিলীপের বুকে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে থাকে। দিলীপ কখনোই দীপার চোখে জল দেখতে পারে না। দীপার চোখে জল আসলে দিলীপও নিজেকে আটকাতে পারে না, তারও চোখে সমানভাবেই জলের ধারা বইতে থাকে। নিজেকে অনেক কষ্টে সামলে দিলীপ নিজের চোখের জল মুছে বলে, আরে পাগলি, কাঁদছো কেন? কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। তুমি নিজের খেয়াল রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর আমি আছি তো তোমার সাথে, নাকি? ভগবানের কৃপায় আমরা আবার সব ঠিক করে দেব। পাগল মেয়ে একটা। দিলীপ দীপার সামনে শক্ত থাকলেও সে ভিতরে যে ঠিক কতটা ভেঙে পড়েছিল সেটা শুধু সেই জানে। তারপর দেখতে দেখতে আরো 3টে বছর কেটে যায়, কিন্তু দীপা মা ডাক থেকে তখনও বঞ্চিত থাকে। আস্তে আস্তে দীপা মানসিকভাবে
আরোই ভেঙে পড়তে থাকে। দীপাকে বিভিন্ন ডাক্তার দেখানো হয়। দীর্ঘদিন যাবৎ চিকিৎসার ফলেও দীপার মানসিক অবস্থার কোনোই পরিবর্তন হয় না। এমনভাবে বেশ কিছুদিন কাটার পর দিলীপ তার এক পুরনো বন্ধু মারফত জানতে পারে শহরের বাইরে নাকি খুব বড় একজন মানসিক ডাক্তার বিদেশ থেকে এসে চেম্বার খুলে বসেছেন। দিলীপ ঠিক করে সে দীপাকে নিয়ে ওই ডাক্তারের কাছেই যাবে। পরের 15 দিনের মধ্যে সেই ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিলীপ দীপাকে দেখাতে যায় সেখানে। দীপাকে ভালোভাবে পরীক্ষণ করে আর সমস্ত রিপোর্ট দেখে ডাক্তার বলেন, দিলীপ, আপনি আপনার স্ত্রীকে অন্য কোথাও নিয়ে যান। এই বাড়িতে তার অনেক ভালো খারাপ স্মৃতি জড়িয়ে পড়েছে, তাই হয়তো আপনার স্ত্রী সেসব পুরনো ঘটনা ভুলতে পারছে না। আপনি ওনাকে অন্য কোনো বাড়িতে নিয়ে যান, তাহলে হয়তো তার অবস্থা ঠিক হতে পারে। তা না হলে আপনার স্ত্রীর মানসিক ভারসাম্য সম্পূর্ণভাবে হারিয়ে ফেলতে পারে। ডাক্তারের কথা শুনে দিলীপ ভয় পেয়ে যায় আর কাজ খুঁজতে থাকে দূরে কোথাও, যাতে সে দীপাকে দূরে কোথাও নিয়ে গিয়ে রাখতে পারে। এমন সময় দিলীপ খোঁজ পায় এক সরকারি সংস্থার, যেখানে কিছু সিভিল ইঞ্জিনিয়ার লাগবে। সরকার থেকে ঠিক করা হয়েছে গ্রামে গ্রামে পাকা বাড়ি আর শৌচালয় তৈরির কাজ হবে, কিন্তু দীর্ঘদিন গ্রামে থেকে কাজ করার জন্য বিশেষ কেউ রাজি না থাকায় দিলীপ কাজটা খুব সহজেই পেয়ে যায়। দিলীপ বিন্দুমাত্র সময় নষ্ট না করে তৈরি হতে থাকে শহর ছেড়ে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে দীপা কোনোভাবেই রাজি হতে চাইছিল না, তারপর আস্তে আস্তে অনেক বোঝানোর পরে দীপা রাজি হয় আর তারা মাস 2-3 পরই চলে আসে এই মানিকপুর গ্রামে। মিনিট 10 পর দিলীপ আর দীপা পৌঁছায় তাদের নতুন বাড়ির সামনে। বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে দিলীপ হর্ন বাজায়। হর্নের আওয়াজ পেয়ে বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে বছর 50-55 কাছাকাছি একজন শ্যামবর্ণ ব্যক্তি, পরনে সাদা ফতুয়া আর ধুতি। লোকটি গাড়ির সামনে আসতেই গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে দিলীপ আর দীপা। লোকটিকে দেখে দিলীপ বলল, বিষ্ণুদা, সুপ্রভাত, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। আর বৌমা, তুমি কেমন আছো? বিষ্ণুবাবুর কথা শুনে দীপা একবার হেসে আমি ভালো আছি। বলে চুপ করে গেল। বিষ্ণুবাবু বললেন, দিলীপ, আমি লোক দিয়ে বাড়ি পরিষ্কার করে রাখিয়াছি, আর তোমাদের জল খাওয়ার ভিতরে রাখা আছে। তোমরা স্নান খাওয়া সেরে বিশ্রাম নাও। আমি সন্ধেবেলা একবার আসবো ক্ষণে দেখা করতে। এখন আসি। আর বিশ্রাম? এই তো 10টা নাগাদ বেরোবো একবার গ্রামটা দেখতে, তারপর ঘরে এসে অফিসে সব রিপোর্ট করতে হবে। 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে হবে যে। ঠিক আছে, তাহলে যাও, সব সেরে নাও। আর ওই 11টার দিকে আসবে মালতী, সে বাড়ির সব কাজ করে দেবে, রান্নাও করে দেবে। তুমি তো থাকবে না, তাহলে বৌমা না হয় কথা বলে নেবে মালতীর সাথে। আর আজ দুপুরের আর রাতের খাবারটা কিন্তু আমাদের বাড়িতেই খেতে হবে। হ্যাঁ, দুপুরে আমার মেয়ে এসে খাবার দিয়ে যাবে তোমাদের জন্য, আর রাতে তোমরা যেও আমার বাড়িতে, ঠিক আছে? এবার আমি যাই, বাজার করতে হবে। এই বলে বিষ্ণুবাবু চলে গেলেন। বিষ্ণুবাবু বেশ কিছু দূর যেতেই দীপা দিলীপের শার্টের হাতা টেনে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, এই লোকটা কে? তুমি ওনাকে চিনলে কেমন করে? দিলীপ নিজের জামার হাতা থেকে দীপার হাতটা নিয়ে চেপে ধরে বলে, আমি প্রথম যখন এই গ্রামে এসেছিলাম ঘর ঠিক করার জন্য, তখন এই বিষ্ণুবাবু নিজে এগিয়ে এসে আমাকে অনেক সাহায্য করেন। তিনি এই বাড়িটা আমাকে জোগাড় করে দিয়েছেন। আর এই বাড়ি থেকে তার বাড়ি মিনিট 5 দূরে, তাই তোমার কিছু দরকার হলে যাতে তুমি সহজেই বিষ্ণুবাবুর বাড়ি যেতে পারো, সেটাও তিনি আমাকে বুঝিয়েছিলেন। মোটের ওপর তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। এবার চলুন ম্যাডাম, গৃহপ্রবেশ করা যাক। দীপা দিলীপের হাত ধরে বাড়ির ভিতরে গেল। দীপা অনেকদিন পর পুরনো ঘটনাগুলো ভুলে নতুন বাড়ি, নতুন পরিবেশে নিজেকে মিলিয়ে নিচ্ছে দেখে দিলীপ খুব খুশি হলো। দীপা নতুন বউয়ের মতো বাড়িতে ঢুকে স্নান সেরে নতুন শাড়ি পরে বাড়ির পূর্ব দিকে মা লক্ষ্মীর সিংহাসন বসিয়ে পুজো দিল। বাগানে তুলসী গাছের টবটা বসিয়ে তাতে জল ফুল দিয়ে ঘরে এসে শাড়ি ছেড়ে অন্য পোশাক করে তারপর বিষ্ণুবাবুর আনা খাবার আর থালা নিয়ে এলো নিজেরা দিলীপের জন্য।
বাড়ির রান্নাঘরের সাথে লাগোয়া অপেক্ষাকৃত লম্বা ঘরের এক কোনায় রাখা টেবিলে খাবার সাজিয়ে দিলীপের সামনে এসে দাঁড়ালো দীপা। দিলীপ হাতে ফাইলপত্র নিয়ে সেগুলো ভালো করে দেখে নিচ্ছিল। এমন সময় দীপাকে তার সামনে দাঁড়াতে দেখে দিলীপ দীপার দিকে তাকিয়ে বলে, কি কিছু বলবে? দীপা একটু হেসে না বাচক ইঙ্গিতে মাথা নেড়ে দিলীপের পায়ে হাত দিয়ে প্রণাম করলো। ঘটনাটা এতই তাড়াতাড়ি ঘটলো যে দিলীপ প্রথমে তো কিছু বুঝতেই পারল না। তারপর দীপার দিকে তাকিয়ে বলল, এ কি প্রণাম করছো কেন? দীপার মুখের হাসি কিছুটা ম্লান হয়ে যায়। তারপর আবার সে নিজের মুখে এক প্রকার কৃত্রিম হাসি টেনে বলে, দিলীপ, আজ থেকে আমরা পুরনো সব ভুলে নতুন করে জীবন শুরু করব, শুরু থেকে শুরু করব। আর এই সময় তুমি একমাত্র একজন আমার সাথে আছো, তাই শুরুটা ভগবানের আশীর্বাদ আর তোমার ভালোবাসা দিয়ে শুরু করতে চাই, তাই তোমার প্রণাম করলাম, বুঝেছো? দিলীপ মুখে এক প্রশান্তির হাসি ফুটিয়ে দীপার মাথায় হাত বুলিয়ে বলল, ভগবান তোমার সব ইচ্ছা পূরণ করুক, এটাই চাই আমি সবসময়। এই বলে দিলীপ পাশে রাখা চেয়ারে বসে বলে, এ দীপা, তাড়াতাড়ি খেতে দাও, আমাকে বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তারপর দুজনে একসাথে বসে খেতে খেতে কিছু টুকিটাকি কথা বলল, হাসাহাসি করলো ঠিক আগের মতোই। দিলীপ বেরোনোর সময় দীপার হাতে কিছু টাকা দিয়ে বেরিয়ে যায়। বাড়ির সদরে এসে দিলীপ একবার পিছনে তাকিয়ে দেখে দীপাকে, চোখে তার খুশির জল। চট করে দিলীপ নিজের চোখের জল মুছে তারপর সে বেরিয়ে যায় নিজের কাজের জন্য। রাস্তায় যেতে যেতে দিলীপ ভাবে, অনেকদিন পর সে দীপাকে আবার আগের মতো সুস্থ স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছে, হাসি খুশি দেখতে পাচ্ছে। সে ভাবতে থাকে এটা হয়তো তাদের দুঃখের শেষ হতে চলেছে, কিন্তু দিলীপ বিন্দু মাত্র অবগত ছিল না পরবর্তীতে কি ঘটতে চলেছে তাদের জীবনে। বেলা 11টা নাগাদ মালতী এসে দরজার কলিং বেল বাজায়। দীপা নিজের ঘরে শুয়ে বই পড়ছিল। দরজায় কড়া নাড়ার আওয়াজ পেয়ে দীপা দরজা খুলে দেখে সামনে একজন মহিলা দাঁড়িয়ে। দীপা জিজ্ঞাসা করে, হ্যাঁ বলুন, কাকে চাই? দীপার কথা শুনে মহিলাটি তার গাল ভর্তি পান নিয়ে ফিক করে হেসে বলে, আমি মালতী, আমাকে বিষ্ণুবাবু আপনাদের বাড়িতে কাজের জন্য পাঠিয়েছেন। আপনি বলুন বৌদি, কি কি কাজ করতে হবে, আমি সব কাজই করে দিতে পারবো। দীপা তার হাতের বইটা দরজার পাশে থাকা টেবিলের উপর রেখে বলে, ও হ্যাঁ হ্যাঁ, বিষ্ণুবাবু বলছিলেন আপনার কথা। আসুন, ভেতরে আসুন, তারপর বলছি কি কি করতে হবে। দরজার সামনে কথা শেষ করে মালতী আর দীপা ঘরের ভেতরে গিয়ে বসলো। দীপা মালতীর জন্য সকালের পুজো দেওয়া কিছু প্রসাদ আর জল নিয়ে আসলো। প্রসাদের বক্সটা মালতীর হাতে দিয়ে দীপা বলতে শুরু করলো, আমার নাম দীপান্বিতা, তুমি আমায় দীপা বলতে পারো। তুমি শুধু সকালে এসে ঘরগুলো মুছে দিয়ে যেও, রান্না করা আর বাসন মাজা আমি করে নেব। ভারী তো দুজনের রান্না, আর জামা কাপড়গুলো সপ্তাহে 2 দিন করে কেচে দেবে, তাহলেই হবে, ঠিক আছে? রান্না আমি নিজেই করব, কিন্তু তুমি যদি পারো তাহলে আমাকে হাতে হাতে একটু এগিয়ে দিও, তাহলেই হবে। ঠিক আছে দীপা বৌদি, তাহলে আমি কালকে সকালে কখন আসবো একটু বলে দিন, আর আমি আপনার সঙ্গে হাতে হাতে সব করে দেব, কোনো অসুবিধা নেই। তুমি কাল সকাল 9টা নাগাদ চলে এসো। হ্যাঁ, কাল সকাল 9টা নাগাদ। ততক্ষণে দিলীপ কাজে বেরিয়ে যাবে। তারপরে তুমি তোমার মতো করে কাজ সেরে আমাকে রান্নার কাজে একটু সাহায্য করে দিও, ঠিক আছে? ঠিক আছে বৌদি, কাল আমি চলে আসবো সময় মতন। কথা শেষ করে মালতী চলে যায়। দীপা আবার দরজা বন্ধ করে নিজের ঘরে গিয়ে বই পড়তে থাকে। বই পড়তে পড়তে কখন যে দীপার চোখ লেগে এসেছিল সেটা সে নিজেও জানে না।
হঠাৎ কিসের একটা করাত করাত আওয়াজে দীপা ধরপড় করে উঠে বসে বিছানায়। মিনিট 2 চুপ করে বসার পর দীপা বুঝতে পারে যে আওয়াজটা শুনে তার ঘুম ভেঙেছে সেটা আসলে বিদ্যুৎ চমকানোর আওয়াজ। এমন শীতের সময় বৃষ্টির আবহাওয়া দেখে দীপা একটু আশ্চর্যই হলো। দীপা অনুভব করে তার গলা শুকিয়ে এসেছে। জল খাওয়ার জন্য যখন দীপা খাটের পাশে থাকা টেবিলের উপর থেকে গ্লাসটা হাতে নেয় তখন সে দেখে গ্লাসটি খালি। দীপা বিছানা থেকে নেমে জল আনতে যাবে এমন সময় দরজায় আবার কলিং বেল বাজায় কেউ। দীপা দরজা খুলে দেখে একটি বছর 16-17 মেয়ে হাতে টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। দীপা দরজা খোলার পর বাইরের পরিবেশের দৃশ্য দেখে কেমন যেন চমকে উঠল। চারিদিক কেমন যেন রাতের অন্ধকারের মতো কালো হয়ে এসেছে। দীপা বুঝতে পারে মেয়েটি নিশ্চয়ই বিষ্ণুবাবুর মেয়ে আর তার জন্য খাবার নিয়ে এসেছে। দীপা মেয়েটিকে বলে, তুমি বিষ্ণুবাবুর মেয়ে, তাই না? হ্যাঁ বৌদি, আপনি ঠিকই বলেছেন। আমি রমা, আর আমি এখন আপনার জন্য খাবার নিয়ে এসেছি। দীপা মেয়েটির হাত থেকে টিফিন বক্স নিয়ে বলে, এসো এসো, ভেতরে এসো। না বৌদি, এখন যাব না। হঠাৎ এমন আবহাওয়া হয়ে গেছে যে কখন বৃষ্টি নেমে যায় তার কোনো ঠিক নেই। আর বৃষ্টি নামার আগে আমাকে বাড়ি ফিরে যেতে হবে। আমি অন্যদিন আসবো। আর রাতে আপনারা তাড়াতাড়ি চলে যাবেন কিন্তু আমাদের বাড়িতে। আমরা আপনাদের জন্য অপেক্ষায় থাকবো। হঠাৎ এমন আবহাওয়ার পরিবর্তনে দীপা আর রমাকে জোর করলো না, শুধু ঠিক আছে বলে রমাকে বিদায় জানালো। রমা চলে যেতেই শুরু হয় প্রচন্ড ঝড় আর বৃষ্টি। দীপা এসব ভয় পায় না ঠিকই, কিন্তু তাও কেমন যেন তার অস্বস্তি হতে থাকে। হয়তো নতুন জায়গায় নতুন বাড়িতে এসেছে আর প্রথম দিনই এমন আবহাওয়া পরিবর্তন। তার উপর দিলীপও ঘরে নেই, তাই দীপা নিজেকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতে থাকে। দীপা দুপুরের খাওয়া শেষ করে নিজের সমস্ত ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল। দীপার ঘুম ভাঙে দরজার কলিং বেলের আওয়াজে। এইবারের কড়া নাড়াতে দীপা আগের থেকেই জানে যে সে দরজা খুলে কাকে দেখতে পাবে। দীপা হাসি মুখে দরজা খোলে। বৃষ্টি তখনও থামেনি। দিলীপ আধ ভেজা অবস্থায় দরজা খোলার সাথে সাথেই ঘরের ভিতর ঢুকে আসে। তার জুতোর কাদা ঘরের মধ্যে ছাপ ফেলতে থাকে। দিলীপের এমন কাণ্ড দেখে দীপা রেগে গিয়ে বলে, এই, তুমি দরজায় কোনার জুতোটা খোলো, না হলে সারা ঘর কাদা কাদা হয়ে যাবে। দিলীপ বাধ্য ছেলের মতো স্ত্রীর কথা মতো জুতোটা দরজার এক কোনায় খুলে তার পিঠের ব্যাগটা চেয়ারে রেখে সোজা বাথরুমের দিকে যেতে যেতে বলে, দীপা, আমি চট করে স্নানটা সেরে আসছি। তুমি আমার পরিষ্কার জামা কাপড় আগে বের করে রাখো, আর আমার জন্য 1 কাপ গরম চা বানাও ঝট করে। ঠিক আছে। বিয়ের প্রথম প্রথম যখন ঝড় বৃষ্টি হতো তখন দীপা এমনই সন্ধেবেলা চায়ের সাথে গরম গরম পেঁয়াজি ভেজে নিয়ে আসতো দিলীপের জন্য। সেই কথাই মনে করে দীপা মেঝের কাদা পরিষ্কার করে রান্নাঘরে যায় দিলীপের জন্য পেঁয়াজি আর চা বানাতে। মিনিট 15-র মধ্যে দিলীপ স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে তাদের ডাইনিং টেবিলে এসে বসে দীপাকে আওয়াজ দেয়, দীপা, চা হলো? আমার কিন্তু স্নান হয়ে গেছে। দিলীপের কথা শেষ হতে না হতেই দীপা একটা বড় প্লেটের মধ্যে পেঁয়াজি আর 2 কাপ চা নিয়ে ঘরের ভেতরে এলো। দীপা ঘরে ঢুকতেই পেঁয়াজির গন্ধে সারা ঘর ভরে গেল। পেঁয়াজি বানিয়েছো? হ্যাঁ, তুমি তো বৃষ্টির মধ্যে গরম গরম পেঁয়াজি আর চা খেতে খুব ভালোবাসো, তাই বানালাম আর কি। দিলীপ আর দীপা জানলার সামনে বসে গরম গরম পেঁয়াজি আর চা খেতে থাকে, সাথে পুরনো দিনের অনেক গল্প করতে থাকে। হঠাৎ তাদের কথার মাঝে বাড়িতে ইলেকট্রিসিটি চলে যায়। মোমের ব্যবস্থা তখনও তারা করেনি, আর নাই তাদের কাছে হেরিকেন আছে। সেই মুহূর্তে দিলীপ তার ফোনে ফ্ল্যাশ লাইটটা জ্বালতে গিয়ে দেখলো প্রায় 8টা বাজে। সময় দেখে দিলীপ বলে, এ দীপা, ওঠো ওঠো ওঠো, আগে আমরা বিষ্ণুবাবুর বাড়ি গিয়ে ঘুরে চলে আসি। 8টা বাজে, তারা কখন খায় কি না সেটা তো জানি না, তাই তাড়াতাড়ি চলো, গিয়ে খেয়ে চলে আসি। আর এমনিতেও এখন অন্ধকারে আমরা করবোই বা কি, বৃষ্টি তো এখন নেই, যেহেতু অসুবিধা হবে না। না না না, তাড়াতাড়ি জামা কাপড় পরে নাও। দীপা দিলীপের হাত থেকে তার ফোনটা নিয়ে বলে, তুমি 5 মিনিট বসো, আমি আসছি। মিনিট 5 পরে দীপা আর দিলীপ রওনা হয় বিষ্ণুবাবুর বাড়ির উদ্দেশ্যে।
বিষ্ণুবাবুর বাড়ি পৌঁছতেই আবার আকাশ কালো করে এসে মেঘের গুরু গম্ভীর আওয়াজ হওয়া শুরু হয়। বিষ্ণুবাবুর বাড়িতে কড়া নাড়তেই দরজা খুলে দেয় রমা। দীপা আর দিলীপকে দেখে বিষ্ণুবাবু ভীষণ খুশি হলেন। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বিষ্ণুবাবুর বাড়িতে জায়গায় জায়গায় হেরিকেন জ্বালিয়ে রাখা হয়েছে। অনেক কথাবার্তার সাথে দারুণ পেট পুজো হলো দুজনের। বিষ্ণুবাবুর স্ত্রী দারুণ রান্না করেন, তার হাতে যেন সাক্ষাৎ মা অন্নপূর্ণার আশীর্বাদ আছে। খাসির মাংস, সরু চালের ভাত, মুগের ডাল, 4-5 রকমের ভাজা, চাটনি, খাঁটি গরুর দুধের পায়েস আর মিষ্টি। খাওয়া দাওয়ার পর দিলীপ বলে, বিষ্ণুবাবু অনেক ধন্যবাদ আপনাকে। আজ না হলে রাতে ঘরে রান্না বান্নার একটু সমস্যাই হতে বটে। আজ আমি গ্রামের দোকানের পল্টুকে বলে দিয়েছি যে সে কাল সকালেই কিছু সদাই দিয়ে যাবে। আপনাদের জন্য এখানে আসার প্রথম দিনটা ভালোই কাটলো। বিষ্ণুবাবু দিলীপের পিঠ চাপড়ে হেসে বললেন, আরে এতে ধন্যবাদের কি আছে? মানুষ হয়ে যদি মানুষের দরকারে পাশে না দাঁড়াতে পারি তাহলে কিসের মানুষ হলাম? হ্যাঁ, এই বলে বিষ্ণুবাবু হাসতে থাকেন। ইতিমধ্যে বিষ্ণুবাবুর স্ত্রী হাতে একটা হেরিকেন নিয়ে এসে বললেন, এই নাও দীপা, তোমাদের কাছে নিশ্চয়ই আলোর কোনো ব্যবস্থা নেই। এতে আমি তেল ভরে দিয়েছি, কোনো সমস্যা হবে না। তোমাদের রাতে আলোর দরকার হতে পারে, এটা নিয়ে যাও। আপনি এত কষ্ট করতে গেলেন কেন আবার? লাইন তো চলেই আসবে বাবা। বিষ্ণুবাবুর স্ত্রী দীপার হাতে হ্যারিকেনটা দিয়ে বললেন, এত রাতে যখন কারেন্ট চলে গেছে তখন আজ আর আসবে না। ঝড়ে হয়তো তার ছিঁড়ে গেছে, সেসব যা ঠিক হওয়ার কাল সকালে সব ঠিক হবে। তুমি এই হ্যারিকেনটা নিয়ে যাও, আর এখন এটা ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের কাছে পর্যাপ্ত হ্যারিকেন আছে, তোমরা এটা ব্যবহার করো। যখন আবার গ্রাম ছেড়ে চলে যাবে তখন না হয় দিয়ে যেও, কেমন? দীপা বিষ্ণুবাবুর স্ত্রীর দেওয়া হ্যারিকেনটা হাতে শক্ত করে ধরে নিল আর ফেরার সময় রমাকে বলল, রমা, তুমি যখন ফাঁকা থাকবে তখন এসো, আমরা গল্প করব, কেমন? আর আমার কাছে অনেক বই আছে, তুমি চাইলে নিয়ে পড়তে পারো। আজ আসি তাহলে। বিষ্ণুবাবুর পরিবারকে ধন্যবাদ জানিয়ে দীপা আর দিলীপ বাড়ি ফিরে আসে। রাত 10টা। দীপা হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে গেছে, এমন সময় সে খুব হালকা কিন্তু স্পষ্ট কারোর কান্নার আওয়াজ পায়। কিন্তু দীপা সেই শব্দ অগ্রাহ্য করে জামা বদলে শুয়ে পড়ে। সেই রাতে দীপার খুব গাঢ় ঘুম হয়। সকালে পাখির আওয়াজে দিলীপের ঘুম ভেঙে যায়। সে উঠে বসে তাকায় তার স্ত্রীর দিকে। দীপা ঘুমোচ্ছে। দিলীপ দীপাকে না জাগিয়ে তার মাথায় একবার আলতো করে হাত বুলিয়ে বিছানা ছেড়ে নামতে গিয়ে তার চোখ পড়ল টেবিলের উপর রাখা ওষুধগুলোর দিকে। দিলীপ প্রতিদিন দীপার ওষুধ খাওয়া নিয়ে ভীষণ খেয়াল রাখে, যাতে দীপা ওষুধ খেতে ভুলে না যায়। ওষুধ না খেলে যে দীপার রাতে ঘুম আসে না। টেবিলে রাখা ওষুধ দেখেই দিলীপ বুঝতে পারে দীপা আগের দিন রাতে তার ঘুমের ওষুধ খেতে ভুলে গেছে। দিলীপ একবার কি যে করে, তার মাথায় একটা কথা খেলে গেল। দিলীপ বুঝতে পারে গত 3 বছরে এই প্রথমবার দীপা ওষুধের সাহায্য ছাড়াই ঘুমিয়ে পড়েছে। দিলীপ মনে মনে খুশি হয়। সে ভাবে এই গ্রামে আসাতে সত্যিই হয়তো তাদের জন্য ভালো কিছু হতে চলেছে, কিন্তু অদৃষ্টের খেলা তার সম্পূর্ণ অজানা ছিল। 1 মাসের মধ্যে দীপা খুব সুন্দরভাবে তার সংসার গুছিয়ে নিয়েছে। দিলীপ কাজে বেরিয়ে গেলে মালতী এসে ঘরের কাজ করে দিয়ে যায়। তারপর থেকে দীপা সারাদিন ধরে ঘর গুছায় আর গল্পের বই পড়তে থাকে। মাসখানেক পর এক রবিবার দীপা আর দিলীপ বিষ্ণুবাবুকে সপরিবার নিজের বাড়িতে আমন্ত্রণ করলো। দিলীপ আর দীপা সেই দিন দুজন মিলে রান্না করে অতিথিদের জন্য। রান্না করতে করতে দীপা বলে, বিয়ের প্রথম আমরা এইভাবেই রান্না করতাম, বলো? দিলীপ কিছু সময়ের জন্য পুরনো দিনের স্মৃতিতে হারিয়ে যায়। দিলীপ কিছু উত্তর দিচ্ছে না দেখে দীপা দিলীপকে একবার হালকা করে ধাক্কা দেয়। দীপা ধাক্কা মারার পর দিলীপ এমনভাবে চমকে যায় যেন কেউ তাকে গত 7 বছরে একটু একটু করে পেরিয়ে আসা পথ
এক ঝটকায় আবার শুরু থেকে এখন পর্যন্ত পার করিয়ে আনলো। দিলীপ একটু প্রকৃতিস্থ হয়ে বলে, হ্যাঁ 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 ঠিক বলেছো তুমি। অনেক দিন না মশাই, অনেকগুলো বছর বলুন। এই বলে দীপা বাচ্চাদের মতো হাসতে থাকে। দিলীপ দীপার হাত ধরে কাঁদো কাঁদো স্বরে বলে, তুমি তুমি সবসময় এইভাবেই থেকো লক্ষ্মীটি, তুমি ভালো থাকলে আমিও যে ভালো থাকি। দীপা একবার দিলীপের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, এবার থেকে আমরা দুজন দুজনের জন্য ভালো থাকবো। আচ্ছা চলো এবারে রান্না শেষ করি, না হলে অতিথিরা যে চলে আসবে। মাঘ মাসের শেষটাও মানিকপুর গ্রামে শীতের দাপট ভালোই আছে। রাত হতেই বিষ্ণুবাবু ও তার স্ত্রী আর মেয়ে নিয়ে হাজির হলেন দিলীপের বাড়িতে। অতিথিরা যেতেই দীপা সবার জন্য গরম গরম চা আর ফুলকপির বড়া নিয়ে আসলো। চা খেতে খেতে বেশ অনেকক্ষণ কথা বলার পর সবাই রাতের খাওয়া দাওয়ার দিকে এগোলো। রাতের খাবারের আয়োজন দেখে বিষ্ণুবাবুর স্ত্রী বললেন, এ কি দীপা, এত রান্না করতে গেছো কেন? আপনারা আমাদের অনেক সাহায্য করেছেন কাকিমা, আর তার ঋণ কখনোই আমরা শোধ করতে পারবো না, তাই আমাদের সাধ্যমতো এইটুকু যা চেষ্টা করেছি। বিষ্ণুবাবু হেসে দীপার উদ্দেশ্যে বললেন, সরু চালের ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, 5 রকমের ভাজা, কাতলা মাছের কালিয়া, পোলাও, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, এত কিছুকে তুমি এইটুকু বলছো দীপা? দিলীপ সবার এই রান্না জড়িত কথার মাঝখানে বলে উঠল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যুদ্ধ এখানেই শেষ হোক, কম বেশি যাই হোক, এবার আপনারা খাওয়া শুরু করুন। গ্রামের ইলেকট্রিসিটির কোনো ভরসা নেই, কখন যে চলে যাবে কেউ জানে না। আপনারা খেয়ে নিন, না হলে অসুবিধা হবে। দিলীপের কথা শেষ হতেই সবাই খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে বিষ্ণুবাবু তার পরিবার নিয়ে বাড়ি চলে গেলেন। সেই রাতেও দীপা প্রতিদিনের মতোই কোনো এক বাচ্চার কান্নার আওয়াজ পায়। দীপা মনে মনে ভাবে হয়তো আশেপাশের কোনো বাচ্চা নিশ্চয়ই কাঁদছে। এসব ভেবেই দীপা কান্নার শব্দ অগ্রাহ্য করে দেয় ঠিকই, কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে রোজ। রাত গড়িয়ে গভীরের দিকে যেতেই শুরু হয় এই কান্নার আওয়াজ। সপ্তাহ 2 আরো এমন কাটার পর একদিন দুপুরে এই ব্যাপারে রমাকে জিজ্ঞেস করে দীপা। দিনটা ছিল শুক্রবার। দীপা দুপুরের খাওয়া দাওয়া সেরে সদর দরজার পাশে থাকা জানলার সামনে বসে নিজের বানানো কুলের আচার খাচ্ছে। এমন সময় রমা আসে দীপার কাছে, হাতে তার একটা টিফিন বক্স। দীপা রমাকে দেখে হাসি মুখে দরজা খুলে দেয়। রমা ঘরের ভিতর আসতেই তার হাতে থাকা টিফিন বক্সটা দীপার হাতে তুলে দিয়ে বলে, এই নাও দীপাদি, এটা মা তোমার জন্য পাঠালো। রমা আর দীপা খুব কম সময়ের মধ্যেই ভালো বন্ধু হয়ে যায়। রমা দীপাকে নিজের দিদির মতো ভালোবাসে, আর রমাকে পেয়ে দীপাও তার জীবনে বোনের অভাবটা কিছুটা হলেও দূর করতে পেরেছে। দীপা রমাকে তার পড়াশোনাতেও অনেক সাহায্য করে থাকে। হাতে টিফিন বক্সটা ডাইনিং টেবিলে রাখতে রাখতে দীপা রমাকে বলে, এতে কি আছে রমা? তোমার খুব পছন্দের একটা খাবার, বক্সটা খুলে নিজেই দেখে নাও। দীপার কোনো কথা না বাড়িয়ে টিফিন বক্সের ঢাকনা খুলে দেখেই আনন্দে লাফিয়ে উঠে বলে, দুধ পুলি! বাহ, কাকিমা আজ পিঠে বানিয়েছে। আমি দুধ পুলি খুব ভালো খাই। এই বলে দীপা তখনই একটা বাটি আর চামচ রান্নাঘর থেকে এনে তাতে কিছুটা পিঠে নিয়ে এসে বসলো রমার কাছে। দীপার খুশি দেখে রমা বলে, আমি জানি তো তুমি দুধ পুলি ভালো খাও, তাই তো মাকে বলেছিলাম তোমার জন্য বানিয়ে দিতে। ভালো লেগেছে পিঠে? দারুণ হয়েছে রমা। তুমি কাকিমাকে গিয়ে বলো আমি তাকে অনেক ধন্যবাদ জানিয়েছি, অনেক। রমা হাসতে হাসতে হ্যাঁ বাচক ইঙ্গিতে মাথা নাড়ল। দীপা খেতে খেতে রমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা রমা, তোমার তোমার একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ দীপাদি, বলো কি জানতে চাও। দীপা মুখের খাবারটা শেষ করে
তারপর রমাকে জিজ্ঞেস করে, আচ্ছা রমা, এই বাড়ির আশেপাশে কি কোনো বাচ্চা আছে? মানে একদম ছোট বাচ্চা, আহ, আহ, ওই ধরো 4-5 মাস বয়স হবে। রমা কিছুক্ষণ চুপ করে থেকে তারপরে বলে, কই না তো, এখানে তো তেমন কোনো বাচ্চা আছে বলে আমি শুনিনি। কিন্তু কেন বলো তো? দীপা হাতের খালি বাটিটা টেবিলে রেখে তারপর আবার বলল, না, আসলে আ- আসলে আমি যেদিন থেকে এখানে এসেছি সেই দিন থেকেই দেখছি রাত হলেই একটা ছোট্ট ছোট্ট বাচ্চা খুব কাঁদে। উম, বাড়ির ওই পেছন দিকটা দিয়ে আওয়াজটা পাওয়া যায়। র- রোজ একইভাবে কাঁদে তো, তাই আমি তোমায় জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, বাড়ির পেছন দিকটায় কি, মানে বাড়ির পেছন দিকটায় কি আছে রমা? দীপাদি, এই বাড়ির ওই পেছন দিকটা নিয়ে অনেক ঘটনা আছে। আমি সবটা জানি না, তবে সবসময় বাবা মা আমাকে বলে কখনোই যেন আমি ওই দিকে না যাই। তাই তোমাকেও বলছি, তুমিও কিন্তু ওই দিকটার কখনো যেও না। গ্রামের কেউ ওই বাড়ির ওই পেছনের দিকটায় কখনো যায় না। রমার কথায় ঠাট্টা করে হেসে দীপা বলে, কেন গো, ওইদিকে ভূত টুট আছে নাকি? হুম? এই বলে দীপা হো হো করে হেসে উঠল। কিন্তু দীপার এই ঠাট্টা করে হাসি দেখেও রমা শান্ত হয়ে বসে রইল। তারপর সে উঠে পড়ল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রমাকে চেয়ার ছেড়ে উঠতে দেখে দীপা বলে, এই রমা, আমি তো মজা করছিলাম, তুমি রেগে গেলে নাকি? আরে না না দীপাদি, তা নয়। আমার একটু পড়ার বাকি আছে, পরশুদিন পরীক্ষা তো, তাই জন্য। আজ আসি আমি, আবার পরীক্ষা দিয়ে কিছুদিন বাদ আবার আসবো তোমার সঙ্গে দেখা করতে, কেমন? এই বলে রমা নিজের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। দীপা আগের মতোই বই পড়তে থাকে। রাতে খাওয়া দাওয়া ছাড়ার পর দীপা যখন শুতে যাবে তখন আবার সেই একই কান্নার স্বর ভেসে এলো দীপার কানে। দীপা ঠিক করলো সে পরদিন কাউকে কিছু না বলেই দিলীপ ঘুমিয়ে পড়ার পর সে একবার বাড়ির পিছন দিকটা গিয়ে দেখবে এই কান্নার পেছনের রহস্যটা কি। দীপা চিরকালই খুব সাহসী একটা মেয়ে, সে ভূতে বিশ্বাস করে না, তাই তার কোনো ভয়ও নেই। পরদিন দীপা আর দিলীপ রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে চলে যায়। দীপা অপেক্ষা করতে থাকে দিলীপের ঘুম গাঢ় হওয়ার। এইভাবেই মিনিট 20-25 অপেক্ষা করার পর দিলীপ যখন গাঢ় ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে তখন দীপা অতি সন্তর্পণে বিছানা থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে আসে। দীপা সদর দরজা খুলতেই হুট করে একটা আওয়াজ হয়। দীপা একবার পেছন ফিরে দেখে নিল সেই আওয়াজে দিলীপের ঘুম ভেঙে গেছে কিনা। দিলীপ তখনও ঘুমিয়ে আছে এটা নিশ্চিত করে দীপা বাড়ি থেকে বেরিয়ে সোজা পৌঁছে গেল বাড়ির পিছনের দিকে থাকা অংশতে। ফোনের টর্চ লাইটটা জ্বালাতে দীপা দেখলো সামনেটা সম্পূর্ণ জঙ্গলে ভর্তি হয়ে রয়েছে। এত দিনের মধ্যে দীপা দিনের বেলাতেও বাড়ির এই পেছন দিকটা দেখেনি, তাই তখন রাতের বেলা দেখে সেই জঙ্গলের অবস্থা দেখে দীপার ভয় লাগলো। শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে দীপা এগিয়ে যেতে থাকে সেই ঝোপঝাড়ের মধ্যে। মিনিট 3-4 ঝোপঝাড় এড়িয়ে ভেতরে ঢুকতেই দীপা দেখতে পায় একটা আধ ভাঙা বাড়ি। বাড়ির অবস্থা দেখে মনে হয় বাড়িটা কোনো কারণে হয়তো আগুনে ঝলসে গেছে। বাড়ির সমস্ত ইট দেওয়াল কালো কয়লার মতো হয়ে রয়েছে। দীপা বাড়িটার ভেতরে ঢুকতে ঢুকতেই তার নাকে ভেসে আসে এক ভোটকা পচা গন্ধ। গন্ধটা এতটাই জঘন্য যে দীপার গা গুলিয়ে উঠল। দীপা তৎক্ষণাৎ নিজের গায়ের চাদরটা দিয়ে নাক মুখ ভালো করে ঢেকে নেয়।
দীপা পুরো বাড়িটা এদিক ওদিক ভালো করে ফোনের টর্চ লাইট দিয়ে দেখে, কিন্তু কিছুই আশ্চর্য অথবা অপ্রাকৃতিক বিষয় দীপার নজরে পড়ে না। দীপা বাড়িটা থেকে বেরিয়ে আসবে এমন সময় কিছু একটা জিনিসে হোঁচটকে দীপা মাটিতে পড়ে যায়। মাটিতে খুব জোরে পড়ে গেলেও দীপার খুব একটা লাগেনি। দীপা আবার উঠে নিজের হাত পা ভালো মতন ঝেড়ে বাড়ি ফেরত চলে এসে নিজের জায়গা মতো ঘুমিয়ে পড়ে। এই ঘটনার পরে আরো মাস 2 কেটে যায়। শীতকাল কেটে বসন্তকাল পড়েছে বেশ কিছুদিন। গ্রামেই বসন্তকাল বেশ ভালোই উপভোগ করছিল দীপা। একদিন রাতে খেতে খেতে দীপা দিলীপকে বলে, এই দিলীপ, আমরা তো এখানে এসেছি অনেকগুলো মাস হয়ে গেল, আর এখানে আসার পরে আমি একদিনও বাইরে কোথাও যাইনি। চলো না, ওই চলো না, কাল তো তোমার ছুটি আছে, আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো না কোথাও। বেশ তো, কোথায় যাবে বলো? কাল তাহলে সারাদিন আমরা একটু ঘুরে আসি কোথাও গিয়ে। আরে এখন তো অত কাজের চাপও নেই। দীপা দিলীপের কথায় খুব খুশি হয়ে যায়। তারপর তারা ঠিক করে সকাল সকাল তারা কিছু একটা রান্না করে নিয়ে গ্রামের বাইরে আশেপাশটা একটু নিজেদের গাড়ি করে ঘুরে আসবে। সকাল সকাল উঠে দীপা রান্নাঘরে কিছু টিফিন বানাচ্ছে বাইরে নিয়ে যাওয়ার জন্য, আর দিলীপ ঘরে বসে নিজের অফিসের কাজ কিছুটা গুছিয়ে রাখছিল। এমন সময় রান্নাঘর থেকে কিছু বাসনপত্র পড়ে যাওয়ার আওয়াজে দিলীপ চমকে উঠে দৌড়ে যায় রান্নাঘরের দিকে। রান্নাঘরের দৃশ্য দেখে দিলীপ রীতিমতো ভয় পেয়ে যায়। রান্নাঘরের মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে দীপা, আর তার আশেপাশে কিছু বাসনপত্র ছড়িয়ে আছে। দিলীপ একবার জোরে দীপা বলে চিৎকার করে দীপাকে কোলে তুলে নিয়ে বিছানায় এনে শুইয়ে দেয়। তারপর বিষ্ণুবাবুকে সবটা জানায়। বিষ্ণুবাবু সবটা জেনে নিজে ডাক্তার নিয়ে আসে দিলীপের বাড়িতে। ডাক্তার বাবুকে দেখে দিলীপ ভয়ার্ত কণ্ঠে বলে, ডাক্তারবাবু, দীপা ঠিক আছে তো? ও হঠাৎ এমন মাথা ঘুরে পড়ে গেল কেন? দিলীপের অবস্থা থেকে ডাক্তারবাবু দিলীপকে সান্ত্বনা দিয়ে বলেন, আগে আমায় আপনার স্ত্রীকে ভালো করে দেখতে দিন, তারপর আমি আপনাকে জানাতে পারবো তার কি হয়েছে। একটু শান্ত হন। এই বলে ডাক্তার দীপাকে ভালো করে পরীক্ষা করে বলেন, দিলীপ বাবু, এত ভয়ের কিছু নেই যে, বরং আপনি আনন্দ করুন, আপনার ঘরে নতুন অতিথি আসছে, আপনি বাবা হতে চলেছেন। ডাক্তারের কথা শুনে দিলীপ যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। 2-3 বার করে জিজ্ঞেস করে দিলীপ নিশ্চিত হয়। আনন্দে দিলীপের চোখের জল এসে যায়। দীপার জ্ঞান ফিরতেই ডাক্তারবাবু দীপাকে সবটা জানায়। দীপা সবটা জানার পর আনন্দে উৎসাহে বাকরুদ্ধ হয়ে পড়ে। বিষ্ণুবাবু ডাক্তারকে ছেড়ে দিয়ে আসতে গেলেন যাতে দীপা আর দিলীপ নিজেদের মধ্যেই খুশি ভাগ করে নিতে পারে। বিষ্ণুবাবু ডাক্তারকে নিয়ে বেরিয়ে যেতেই দিলীপ দীপাকে জড়িয়ে ধরে। দীপা যেন এতক্ষণ পর নিজের ইচ্ছে, স্বপ্ন, বাস্তব এর কঠিন আবরণের মধ্যে থেকে বর্তমানের মধ্যে ফিরল। দীপা দিলীপকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। দিলীপ দীপার চোখের জল মুছে বলে, আর নয় দীপা, তুমি এতদিন অনেক কষ্ট সহ্য করেছো, অনেক কেঁদেছো, অনেক চোখের জল ফেলেছো। এবার থেকে আর এরকম করবে না। এখন থেকে তুমি নিজের আর তোমার মধ্যে থাকা আমাদের সন্তানের খেয়াল রাখবে, আর কোনো কাজ করতে হবে না। আমি কালই মালতীকে সব কাজ করতে বলে দেব, কেমন? আচ্ছা, এবার তুমি বিশ্রাম করো, আমি বিষ্ণুবাবুর সাথে কথা বলে আসছি। এই বলে দিলীপ ঘর থেকে বেরিয়ে পড়ে। দীপা সেই দিন থেকে এক আশ্চর্য ব্যাপার লক্ষ্য করলো। দীপা দেখলো যেদিন থেকে সে জানতে পেরেছে যে সে অন্তঃসত্ত্বা, সেই রাত থেকেই সে আর ওই বাচ্চার কান্নার আওয়াজ পায় না। দেখতে দেখতে দিন কেটে মাসে পরিণত হয়। দিলীপ তার বাড়ির সাথে আর কোনো রকমের যোগাযোগ রাখে না, আর নাই দীপা তার বাড়ির সাথে যোগাযোগ রাখে। বিষ্ণুবাবু স্ত্রী আর মেয়ে দীপার খুব খেয়াল রাখে। দীপার একবারের জন্য মনে হয় না যে সে নিজের বাড়ির লোকের থেকে দূরে আছে। 9টা মাস কিভাবে যে চোখের পলক ফেলার মতো কেটে যায় সেটা দীপার দিলীপ বিন্দু মাত্র টের পায় না। এই 10টা মাস তারা একে অপরের সাথে নিজেদের ভবিষ্যতের অনেক স্বপ্ন সাজিয়ে ফেলে। দিন 15 পর দীপা এক ফুটফুটে পুত্র সন্তান জন্ম দেয়।
সেই রাতে আবার দীপা শুনতে পায় সেই কান্না। তবে এইবার শুধু বাচ্চার কান্না নয়, সাথে ছিল এক মহিলার ভয়াবহ আর্তনাদ। দীপা ভয় পেয়ে দিলীপকে ডেকে তোলে, কিন্তু দিলীপ দীপার কথা অনুযায়ী না কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, আর নাই বা কোনো মহিলার চিৎকার শুনতে পায়। দিলীপ দীপাকে বলে, দীপা, তুমি এখনো খুবই দুর্বল আছো, তাই হয়তো তোমার মাথায় এই ধরনের কথা চলছে। আর সাথে আমাদের পূর্বের অনেক অভিজ্ঞতা রয়েছে, সেগুলোর জন্য হয়তো তোমার মনে হচ্ছে যে তুমি এই ধরনের কান্না অথবা কোনো মহিলার চিৎকার শুনতে পাচ্ছ। কিন্তু বিশ্বাস করো, এমন কিচ্ছু নেই। ঘুমিয়ে পড়ো। তুমি না ঘুমালে তোমারও শরীর ভালো থাকবে না, সাথে আমাদের সন্তানের শরীরটাও খারাপ হয়ে যাবে। তুমি ঘুমাও, আমি জেগে আছি। এই বলে দিলীপ দীপার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এরপর থেকে দীপা দিনের প্রায় অনেক সময় ওই একইভাবে বাড়ির পেছন দিক থেকে চিৎকারটা শুনতে পায়। আগে যে কান্নার আওয়াজ শুধুমাত্র রাতে আসতো, এখন তা দিনের আলোতেও শুনতে পাচ্ছে দীপা। দীপা নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাও তার কানে সেই আওয়াজগুলো আসতেই থাকে। দীপা সবসময় যেন তার ছেলের আশেপাশে এক কালো ছায়া দেখতে থাকে। দীপা বুঝতে পারে এই ধরনের কথা যদি সে দিলীপকে জানায়, তাহলে দিলীপ কখনোই তা বিশ্বাস করবে না। আর সে বিষ্ণুবাবুর স্ত্রী অথবা মেয়েকেও এই বিষয়ে কিছু জানাতে চাইছিল না। তাই দীপা ঠিক করে পরদিন যখন মালতী কাজে আসবে, তখন এই বিষয়টা নিয়ে তার সঙ্গে আলোচনা করে দেখবে। পরদিন সকালে যখন মালতী কাজে আসে, তখন কথায় কথায় দীপা মালতীকে বলে, আচ্ছা মালতী, গ্রামে তো এরকম অনেক মানুষ থাকেন যারা সদ্যজাত শিশুদের নজরের হাত থেকে বাঁচানোর জন্য কিছু তাবিজ বা শিকড় এই ধরনের জিনিস দিয়ে থাকে, তাই না? হ্যাঁ টিপা বৌদি, তুমি ঠিকই বলেছ। এরকম তো ওই তাকে অনেক সময় ছোট বাচ্চার হাওয়া বাতাস লাগে না, তাই জন্য বাচ্চার মায়েরা পীর বাবার থেকে তাবিজ কবজ নিয়ে আসে, এনে বাচ্চাকে পরিয়ে দেওয়ার সুস্থ থাকার জন্য। তবে এই সব তো আমাদের গ্রামের মানুষের কথা, তোমরা শহরে মানুষ, পড়াশোনা জানো, তোমরা কি আর এইসব আমাদের হিসেবে মানবে? এ কি, না মানবার কি আছে? শহরের মেয়েরা কি তাদের সন্তানের ভালো চায় না? আর হাওয়া বাতাস তো লাগতেই পারে বাচ্চাদের। মালতী, তোমার যদি এরকম কেউ চেনা থাকে, তাহলে তাহলে তুমি আমায় তার কাছে নিয়ে যাবে। আচ্ছা বৌদি, তোমার একটা কথা বলবো, যদি কিছু মনে না করো? হ্যাঁ বলো। তোমায় আমি এই গ্রামের পীর বাবার কাছে নিয়ে যাব। ওই যে গ্রামের শেষে ওই বটতলাটায় বসে শনিবার করে। তুমি খোকার জন্য সেখান থেকে একটা তাবিজ নিয়ে এসো। আমি খোকা হওয়ার পর থেকেই দেখছি খোকার আশেপাশটা কেমন যেন কালো ধোঁয়ার মতো হয়ে থাকে। চারিদিক পরিষ্কার থাকে, কিন্তু খোকার আশপাশটা কেমন কালো কালো হয়ে থাকে। আমার যে বাড়ি ভয় লাগে। তোমায় আমি পরশু নিয়ে যাব, পরশু শনিবার, কেমন? মালতীর কথা শুনে দীপার বুকটা ছ্যাদ করে উঠল। দীপার কোনো কথা না মালতীকে শুধু হ্যাঁ বলে দিল। মালতী কাজ ছেড়ে চলে গেল ঘর থেকে। দিন 2 পর দিলীপ অফিসে চলে যাওয়ার পর মালতী দীপা আর তার ছেলেকে নিয়ে যায় সেই বটতলার পীর বাবার কাছে। পীর বাবার কাছে যেতেই দীপা দেখে বটতলায় প্রচুর লোকের ভিড়। মালতী দীপাকে বলে, দেখেছো দীপা বৌদি, কেমন বিয়ে হয়েছে? এখানে এখানে প্রতি শনিবারই এমন ভিড় হয়। মালতী, আগে এই ভিড় কমুক, তারপর আমরা যাব, ঠিক আছে? ঠিক আছে বৌদি। ভিড় কমতে কমতে সকাল থেকে দুপুর হয়ে গেল। প্রায় 4 ঘন্টা অপেক্ষা করার পর পীর বাবার কাছে লোকজনের ভিড় খালি হতেই পীর বাবা নিজেই দীপার দিকে তাকিয়ে বললেন, आओ बेटे मेरे पास आओ। পীর বাবার কথা শুনে দীপা তার কাছে গিয়ে মাটিতে বসে পড়ে বলে, বাবাজি, হ্যাঁ, এই আমার ছেলে, ওর 2 মাস বয়স হয়েছে। আমার মনে হয় আমার ছেলের উপর কোনো খারাপ নজর পড়েছে। আপনি দয়া করে আমায় সাহায্য করুন। পীর বাবা দীপার কথা শুনে দীপার ছেলের মাথায় হাত রেখে চোখ বুজে মনে মনে কিছু মন্ত্র বিড়বিড় করে উচ্চারণ করলেন। তারপর চোখ খুলে বললেন, আমি এখন তোকে যা বলবো তা ঠান্ডা মাথায় শুনবি। আমার কথা শুনে ভেঙে পড়িস না বেটি।
তোর কোলে যে সন্তান আছে তা ভালোই তোর কোল থেকে জন্ম নিয়েছে, কিন্তু এই বাচ্চার মধ্যে থাকা আত্মা অন্য কারোর বাচ্চার আছে, তাই এখন সে তার বাচ্চাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। পীর বাবার কথা শুনে দীপা ভয়ে কেঁদে উঠল। না, কি বলছেন বাবা আপনি? এটা এটা আমার ছেলে, আমার, শুধু আমার। আমি আমি এত বছর অপেক্ষা করে এই 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 সন্তান পেয়েছি। আমার ছেলেকে আমি কাউকে নিয়ে যেতে দেব না, কাউকে না। এই কথাই বারবার বলতে বলতে সেই বটতলা থেকে উঠে চলে যায় নিজের বাড়িতে। মিনিট 15 পর মালতী বাড়িতে এসে বলে, দীপা বৌদি, এই নাও, পীর বাবা এই তাবিজটা দিয়েছে খোকার জন্য, তুমি ওর গলায় পরিয়ে দাও। বাবাজি বলেছেন এই তাবিজ যেন ওর গলা থেকে না সরে যায়। এই তাবিজ খোকাকে রক্ষা করবে। এই তাবিজ একবার খুলে ফেললে তখন সে এসে খোকাকে নিয়ে যাবে। তাবিজের গুণাবলীতে খোকার চারিপাশ থেকে সেই কালো ধোয়ার কুণ্ডলী জাদুর মতো অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে প্রায় 10 দিন নির্বিঘ্নেই কেটে যায়। একদিন দিলীপের ছুটির দিনে বিষ্ণুবাবু দিলীপ আর দীপাকে দুপুরে খাওয়ার জন্য নিমন্ত্রণ করে। দীপা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করতে করতেই খোকার কান্নার আওয়াজ পেয়ে খাটের দিকে যেতেই যাবে, এমন সময় আয়নার ভিতর থেকে এক মহিলা কণ্ঠধারী বলে ওঠে, এমন অস্বাভাবিক গলার স্বর শুনে দীপা খোকার দিকে দুপা পাড়াতেই থমকে দাঁড়িয়ে পড়ে। আবার আয়নার থেকে আওয়াজ আসে, দীপা আয়নার দিকে তাকাতেই যা দেখে তাতে যে স্তম্ভিত হয়ে যায়। আয়নায় প্রতিচ্ছবিত দীপার নিজের, তবে তার মুখে থাকা হাসিটা দীপার নয়, আর গলার স্বরটা অন্য কারোর। আয়নার ভিতর থেকে দীপার মতোই আরেক দীপা বলে, দীপা, তুমি আর কতদিন আমার ছেলেকে নিজের কাছে রেখে দেবে? আমার ছেলেকে আমায় দিয়ে দাও দীপা, আমায় দিয়ে দাও। দীপা ভয়ে চিৎকার করে বলে, না না না, খোকা আমার, আমার খোকা। আমি ওকে তোমায় নিয়ে যেতে দেব না, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও তুমি। খোকা আমার, চলে যাও তুমি এখান থেকে, চলে যাও। আয়নার ভিতরে দীপা আস্তে আস্তে নিজের রূপ পরিবর্তন করে নিজের আসল চেহারা নিতেই দীপা ভয় পেয়ে পিছনে সরে যেতে গিয়ে ধূপ করে মাটিতে পড়ে যায়। আয়নার ভিতর এখন দীপার পরিবর্তে দাঁড়িয়ে আছে একজন আগুনে ঝলসে যাওয়া কালো পোড়া দেহ। শরীরের মধ্যে থেকে জায়গায় জায়গায় ঝলসানো মাংস খসে পড়ছে নিচে, দেহ থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছে। ওই মহিলা মূর্তি বলে, খোকা আমার, আমি পরের মাসের অমাবস্যাতে এসে ওকে নিয়ে যাব। তুই আটকাতে চাইলে তোকে মেরেই ওকে নিয়ে যাব। এই বলে সে আয়নার ভিতর থেকে হা 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 করে হাসতে থাকে। দিবা ভয় চিৎকার করে উঠে হাতের কাছে থাকা স্টিলের জলের বোতল তুলে ছুড়ে দেয় আয়না লক্ষ্য করে। নিমেষের মধ্যেই ঝনঝন শব্দ করে আয়নার কাঁচ ভেঙে মাটিতে ছড়িয়ে পড়ে। কাচের আওয়াজ পেয়ে দিলীপ ঘরের ভিতরে এসে দেখে দীপা মাটিতে পড়ে আছে, খোকা কাঁদছে আর আয়নার কাঁচ মাটিতে ছড়িয়ে আছে। দিলীপ সবার আগে দীপাকে মাটি থেকে তুলে বিছানায় বসায়, তারপর মাটি থেকে কাঁচ কুড়িয়ে নেয়। দীপা দিলীপকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতেই সবটা খুলে বলে। দিলীপ দীপার কথা সম্পূর্ণ বিশ্বাস না করলেও দীপাকে সান্ত্বনা দেওয়ার জন্য সবটা মেনে নেয়।
দিলীপ আর দীপা পুরো ব্যাপারটা বিষ্ণুবাবুকে জানায়। তারপর তারা সবাই মিলে ওই বটতলায় বসা পীর বাবার কাছে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে যে দীপা নিজে একদিন কাউকে কিছু না বলে বাড়ির পিছনে থাকা ওই ভাঙা পোড়ো বাড়িতে গিয়েছিল, আর সেই দিনটা ছিল অমাবস্যা। সে বাড়ি থেকে ওই মহিলার প্রেতাত্মা দীপার পিছু করেছে, আর সেই জন্যই এখন দীপার এমন অবস্থা। পীর বাবার কাছ থেকে সবটা জেনে যখন তারা বাড়ি ফিরে আসে, তখন দিলীপ বিষ্ণুবাবুর কাছে ওই বাড়ির কাহিনী শুনতে চায়। তখন বিষ্ণুবাবু দিলীপকে আর দীপাকে বলেন, ওই বাড়িটা কোনো এক সময় এই শিমুলগড়ের এক জমিদার বাবুর বাগান বাড়ি ছিল। আগেকার দিনে জমিদার বাবুর এমন ধরনের বাগান বাড়িতে তাদের বিবাহ বহির্ভূত সম্পর্কের মহিলাদের রাখা হতো। এটি প্রায় বছর 60-70 আগের কথা। তখন গ্রামের জমিদার ছিলেন অজিত রঞ্জন চৌধুরী। তিনি তার বিবাহ বহির্ভূত সম্পর্কের একটি নারী অর্থাৎ বাসন্তীকে ওই বাড়িতে এনে রেখেছিলেন। মাসের বেশিরভাগ সময়টাই জমিদার বাবু ওই বাগান বাড়িতে কাটাতেন। পরে জানা যায় ওই মহিলা একটি পুত্র সন্তানকে জন্ম দেয়। গ্রামের মধ্যে কিছু কথা ছড়িয়ে পড়ে যে চৌধুরী বাবু নাকি বাসন্তীকে ওই বাচ্চা না রাখার কথা বলেছিলেন, কিন্তু বাসন্তী জোর করে তার সন্তানকে জন্ম দেয়। তাই জন্য জমিদার বাবু একদিন অমাবস্যার দিনে গ্রামের বাইরে হাওয়া নাম সংকীর্তন দিন গ্রামে কোনো মানুষ না থাকায় সেই সুযোগ নিয়ে তার বাগান বাড়িতে রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ফলে বাসন্তী আর তার 4 মাসের পুত্র সন্তান আগুনে ঝলসে যায়। আর দীপা হয়তো সেই দিনই ভুলবশত ওই বাড়িতে পা রাখে। তাই ওই দিন সেই ছোট্ট বাচ্চার আত্মা দীপার মধ্যে প্রবেশ করে, আর সেই আত্মাই পরে তোমাদের খোকা রূপে জন্মগ্রহণ করে। মাতৃত্বে স্বাদ না পেয়ে অকাল মৃত্যু হওয়াতে বাসন্তীর আত্মা শান্তি পায় না, আর এখন তার সন্তানের আত্মা তোমাদের খোকার মধ্যে আসায় সে তোমাদের খোকাকে নিয়ে যেতে চাইছে। বিষ্ণুবাবুর কথায় দীপা আর দিলীপ সম্পূর্ণ ভেঙে পড়ে। তারা সব সময় ভয় ভয় থাকতে শুরু করে। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। হাজির হয় সেই দিনটা, সেই অমাবস্যার কালো অন্ধকারের দিন, যেদিন বাসন্তী বলেছে সে এসে তাদের খোকাকে নিয়ে যাবে। দিলীপ আর দীপা সারাদিন কিছু না খেয়ে অপেক্ষা করতে থাকে রাতের। সেই দিন আচমকাই দীপার হাত লেগে খোকার গলা থেকে পীর বাবার দেওয়া সেই তাবিজটা কেমন ভাবে যেন খুলে ছিটকে পড়ে যায় ঘরের কোনায়। দীপা হাজারো চেষ্টা করার পরেও সেই তাবিজ আর খুঁজে পায় না। এবার শুধু থাকে রাতের অপেক্ষা। রাত নামতেই অস্বাভাবিকভাবে দিলীপ কখন যে ঘুমিয়ে পড়ে সেটা কেউ টেরই পায় না। দীপা তার খোকাকে বুকে আগলে রেখে ঠাকুরের নাম করতে থাকে। হঠাৎই রাত্রিবেলা প্রায় 12টা নাগাদ ঘরের মধ্যে থাকা জানলাগুলো আচমকা খুলে গিয়ে ঘরে ধমকা হাওয়া প্রবেশ করে। দীপা জানলা আটকানোর জন্য খোকাকে বিছানায় রেখে মাটিতে নেমে কয়েক পা এগোতেই সে একটা পৈশাচিক হাসির আওয়াজ পায়। দীপা পিছন ফিরে দেখে খোকা বিছানায় নেই। দীপা 7-5 না ভেবে সোজা ছুটে যায় বাড়ির পিছনে থাকা সেই চৌধুরীদের বাগান বাড়িতে। বাড়ির মধ্যে পা রাখতেই দীপা দেখে চারিদিক খুব সুন্দরভাবে সাজানো। ঘরে প্রদীপের আলো জ্বলছে। কোনো এক মহিলা তার মিষ্টি কণ্ঠে তার সন্তানকে ঘুম পাড়ানোর গান গাইছে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? ধান পুরলো, পান ফুরলো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন ভুনেছি, ধনিয়া। দীপা ছুটতে গিয়ে সেই মহিলার কাছ থেকে তার ছেলে অর্থাৎ দীপার খোকাকে কোলে তুলে নেয়। মুহূর্তের মধ্যে সেই মহিলাটি আগের দিনের আয়নায় দেখা সেই বিভীষিকাময় রূপে পরিণত হয়। গোটা বাড়ি চোখের পলক ফেলতেই অন্ধকার হয়ে যায়। ওই মহিলাটি গর্জে উঠে বলে, আমার ছেলেকে আমায় ফিরিয়ে দে, না হলে তোকে মেরে ফেলবো। তুমি আমাকে মেরে ফেললেও আমি আমার ছেলেকে তোমায় নিয়ে যেতে দেব না। এক প্রেত মা এবং এক জীবন্ত মায়ের মধ্যে শুরু হয় তাদের সন্তানকে নিয়ে টানাটানির যুদ্ধ। প্রেত মাতা তার সন্তানের আত্মা চায়, আর জীবিত মা তার জলজ্যান্ত পুত্রকে চায়। দীপা তার খোকাকে বুকে আগলে রেখে চোখ বন্ধ করে তার ইষ্ট নাম জপ করতে থাকে। ওম নমঃ শিবায়,
ওম নমঃ এবার শুনেছিল শিবায়, এই শিমুল গড়ে থাকা শিব মন্দির অনেক ওম জাগ্রত। নমঃ শিবায়, তাই সে ওম নমঃ শিবায় বলে মন্ত্র করতে থাকে চোখ বন্ধ করে। বাসন্তী রাস্তা তুমুল চেষ্টা করে দীপাকে চুপ করানো। চারিদিক থেকে ভয়ঙ্কর বজ্র বিদ্যুতের শব্দ, হাওয়া, ঝড় সব আসতে থাকে দীপার উপরে। বাসন্তীর মুহুর্মুহু গর্জন করতে থাকে। তারপরেও দীপা একভাবে তার খোকাকে বুকে জড়িয়ে ধরে শিব মন্ত্র জপ করতে থাকে। এই রকম ভাবে কতক্ষণ চললো তা জানা নেই, তবে বেশ অনেকক্ষণ পর যখন সব শান্ত হয়ে যায় তখন দীপা খোকাকে বুকে জড়ানো অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ভোর হতেই দীপাকে ঘরে না পেয়ে দিলীপ বিষ্ণুবাবুকে সবটা জানায়। বিষ্ণুবাবু পীর বাবাকে নিয়ে ওই চৌধুরীর বাগান বাড়িতে গিয়ে পৌঁছতেই তারা শুনতে পায় খোকার কান্নার আওয়াজ। খোকার কান্না অনুসরণ করে তারা সবাই বাড়ির অপেক্ষাকৃত একদম ভেতর ঘরে যেতেই দেখতে পায় দীপা মাটিতে শুয়ে আছে আর আগলে রয়েছে তার সন্তানকে। পীর বাবা দীপার কাছে গিয়ে তার মাথায় হাত রেখে বললেন, উঠ বেটি, তুই জিতে গেছিস। আজ এক মা আবার প্রমাণ করে দিল যে সে তার সন্তানের জন্য সব কিছু করতে পারে। দীপা ধীরে ধীরে উঠে বসলো আর সে তার খোকাকে একবার আদর করে তার কপালে স্নেহের চুম্বন দিয়ে বলল, তুই শুধু আমার, শুধু আমার, শুধু আমার খোকা, শুধু আমার খোকা, শুধু আমার। এতক্ষণ আপনারা শুনছিলেন সুচন্দ্রাকর রচিত শিমুলগড়ের বাগান বাড়ি। এই ভালোবাসার আখ্যানে যারা কণ্ঠ দিয়েছেন তাদের নামগুলো একবার জেনে নিই। বাসন্তী এবং দীপান্বিতার ভূমিকায় আর.জে. প্রান্তিকা, দিলীপের ভূমিকায় অয়ন, গ্রাম্য ডাক্তারের ভূমিকায় অঙ্কিত, শহুরে ডাক্তারের ভূমিকায় রাজাদিত্য, বিষ্ণুদার ভূমিকায় নিলয়, মালতীর ভূমিকায় শ্রী, রমার ভূমিকায় মৌসুমী, বিষ্ণুবাবুর স্ত্রীর ভূমিকায় মহুয়া, পীর বাবার ভূমিকায় দীপঙ্কর। এরকম আরও রহস্যময় ভৌতিক অলৌকিক কৌতুক অরিজিনালস গল্প যদি আপনারা শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী গল্পে। আজকের মতো বিদায়।